বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি স্টক নিয়ে কথা বলবো যা আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে হলে হেল্প হতে পারে। আর আমার এই আলোচনাটা একান্তই হচ্ছে এডুকেশনাল পারপাসে করা। তাই আমি আলোচনার শুরুতেই বলবো যে আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না, এবং বিশেষ করে প্রাইস কোট করে আপনি নাও করলে আপনার জন্য বেটার হবে। কারণ আপনি যদি আপনার চিন্তা এবং এক্সপিরিয়েন্স দিয়ে, যদি বুদ্ধিমত্তা দিয়ে যদি আপনি কোনো স্টকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি হতে পারেন। কারণ টোটাল টাকাটাই আপনার, লাভ লস দুটোই কিন্তু আপনার। সেজন্য আপনি এখান থেকে আমার সাথে আলোচনায় যদি আপনার মিলে যায়, তাহলে আপনি এখান থেকে কাউন্ট করে আপনার প্ল্যান করতে পারেন। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আমি মূলত আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার রিসার্চ এবং আমার এডুকেশন থেকে আমি মূলত আমার ভিডিওগুলো আপলোড করে থাকি, বিভিন্ন স্টক অ্যানালাইসিস করে থাকি। তো আপনাদের কাছে আমি আবারও বলবো যে আমার এই আলোচনাটা একান্ত হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপেন্স থেকে করা। সেই জন্য আপনি আপনার মতো করে প্ল্যান করে ইনভেস্ট করে সবচেয়ে বেটার। তো ওয়েলকাম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে, আমরা দেখতেছি 5,520 পয়েন্টে, যা হচ্ছে গত দিনের তুলনায় কিন্তু আজকে 3.6 কিন্তু একটু ইনক্রিজ করেছে। তো এখানে আসলে এটা নিয়ে একটা কথা বলি, এই যে 3.6 ইনক্রিজ করেছে, এটা কিন্তু আসলে আজকে আরো বাড়তে পারত। এটা কারণটা কিন্তু ছিল একটা, সেটা হচ্ছে বাজেটের অপেক্ষার কারণে কিন্তু অনেকেই ভাবতেছিল যে বাজেটে কি ধরনের প্রস্তাবনা বা কেমন বাজেট হয় তার উপর ভিত্তি করে কিন্তু একটু সবাই কিন্তু সাবধানে কিন্তু বিশেষ করে বাই বা সেল করার জন্য ছিলেন। কেউ কেউ হয়তো সেল করেছে, প্যানিক সেল দিচ্ছেন, কেউ হয়তো বাই করেছেন অল্প অল্প, যারা হয়তো কিছু কিছু স্টকে মনে হচ্ছে বাই রেঞ্জে চলে আসছে, তারা কিন্তু এখান থেকে বাই করেছেন। তো আমরা যদি একটু ফোকাস করি, জায়গায় একটু দেখেন, খেয়াল করেন, এখানে ভলিউমটা কিন্তু গত দিনের তুলনায় কিন্তু আজকে ভলিউমটা কিন্তু বেড়েছে। গতকালকে ভলিউম ছিল হচ্ছে 1210 কোটি, আর আজকে কিন্তু হচ্ছে 1239 কোটি। তার মানে কিন্তু ভলিউমের দিক থেকে যে আমরা চিন্তা করি, টাকা ভলিউমে কিন্তু আজকে কিন্তু বেটার। তবে আজকে একটাই কথা, যে যেহেতু নাম্বার ওয়ান ছিল উইকেন্ডের শেষ, আর পাশাপাশি বাজেটে একটা প্ল্যান ছিল, এই জন্য কিন্তু আজকে ইন্ডেক্সটা কিন্তু খুব একটা মুভমেন্টে যায় না। তবে নেগেটিভ কিন্তু হয় না, তার মানে কিন্তু বাজারে কিন্তু তারলের কোনো সংকট নেই। জাস্ট একটা পজিং ছিল যে বাজেটের জন্য অনেক অপেক্ষা ছিলেন, কারণ বাজেটে অনেক কিছুই বলা হচ্ছে, বা আগের থেকেই বর্তমান সরকার কিন্তু প্ল্যান করতেছে পুঁজিবাজারকে একটা ভালো একটা শেপে নিয়ে আসা। শেপে নিয়ে আসতে গেলে ওনারা কি করবেন বলছেন, যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আনবেন। যেমন অডিটের ব্যাপারটা বলা আছে, যে অনেক ফাইন্যান্সিয়াল অডিট গুলা ঝামেলা করে। কারণ বিনিয়োগকারী আপনারা যারা, আমরা যারা আছে, আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে কিন্তু আমরা স্টকে ইনভেস্ট করি। তো সেই জন্য অডিট রিপোর্ট যদি ভালো না হয়, তাহলে তো মানুষ এখানে একটা ঝামেলায় পড়ে যায়। তো এরকম আরো অনেক, আপনারা জানেন, অনেক কিছু আছে এখানে, যে এমএনসি গুলো আনবে, পাশাপাশি ডোমেস্টিক ভালো কোম্পানিগুলো নিয়ে আসবে, আইপিওর সিস্টেমটাকে একটু চেঞ্জ করে যত দ্রুত সম্ভব আইপিও আনা যায়, এই ধরনের কিছু প্রস্তাবনা আছে। তো এনিহাও এটা তো আসলে বলা যায়, করাটাই ইম্পর্টেন্ট। আর পাশাপাশি একটা ভালো ডিসিশন নিয়ে আসছে, ফ্লোর প্রাইজের ব্যাপারে বলা হচ্ছে যে আর কখনো ফ্লোর প্রাইজে আসবে না। তো এগুলো আমরা আশাবাদী যে আসলে আমাদের পুঁজিবাজারটা হয়তো একটু চেঞ্জ আসতে পারে। এটা আমরা প্রতিবারই হোপফুল, আশাবাদী হয়ে কাজ করি। তো রিয়েলিটিতে কি হয় সেটা দেখার বিষয়। অগ্রিম আমরা কেউ মন্তব্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভেশন না আসে। তো এই ছিল, আমরা একটু যে গভীরভাবে চিন্তা করি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে কিন্তু ভলিউমটা কিন্তু বাড়ার উদ্দেশ্য একটাই, যে আগামীতে কিন্তু আগামীর সপ্তাহ থেকে আমার মনে হচ্ছে যে বাজারটা কিন্তু ভালোভাবেই আবার তার আগের গতি, যে পেজটা কিন্তু ধরে রাখবে। এখানে একটু সাময়িক একটু সাইডওয়েজে গেছিল ওই যে বাজেটের জন্য, আর যার ফলে আমার ধারণা এই যে আমাদের যে প্রিভিয়াস যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সের যে হাইটা ছিল 2026 সালে ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে 5,656 লেভেল। ইতিপূর্বে এই জুনটাতে কিন্তু কয়েকবারে কিন্তু ওই যে সেপ্টেম্বর 2025 সালেও কিন্তু করার পরে কিন্তু 5,600 যাওয়ার পরে কিন্তু আবার কারেকশন ফেজ আসে, তারপর ফেব্রুয়ারিতে সেম কাজই ঘটেছে। তো এই ক্ষেত্রে আমার ধারণা যে আগামী রবিবার থেকে মার্কেটটা বেটার করবে, একটু ভালো ইনভেস্ট হবে আশা করি, বিনিয়োগকারীরা নতুন ভাবে প্ল্যান করে ইন্ডেক্সটাকে বাড়িয়ে নিয়ে যাবে বিভিন্ন স্টকে। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সম্ভাব্য যে তার যে আপ ট্রেন্ড যেটা হবে, সেটা হচ্ছে 5,800 এই যে 5,800 এই লেভেলটাতে যাওয়ার পর, এই যে আমরা যদি একটু ফোকাস করি এখানে একটু, এই যে ব্যারিয়ারটা আছে এখানে,
এখানে হয়তো একটু যাওয়ার পরে কিছুটা হয়তো কারেকশন একটু আসতে পারে, রিট্রেস করবে। কারেকশন বলতে রিট্রেস করে, এটা স্বাভাবিক নিয়মে। সিঁড়ি তো আমরা জানি যে সিঁড়ি তো স্টেয়ার গুলো তো একবারে খাড়া হয় না, স্টেপ আপ ডাউন করে কিন্তু আমরা সিঁড়িতে উপরে উঠতে হয়। তো তেমনি তারই ধারাবাহিকতায় অ্যাকর্ডিং টু ট্র্যাকিং সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে 5872 লেভেলে যাওয়ার পরে একটু হয়তো কারেকশন ফেজে আসছে, তারপর কিন্তু আবার নতুন করে আরেকবার হায়ার হাই ক্রিয়েট করবে। এভাবে করে করে কিন্তু আমার ধারণা যে 6200 লেভেলে যাওয়াটা উচিত এবং যাবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 6200 লেভেলে যাওয়াটা খুব বেশি কঠিন কিছু না, হয়তো আমরাও রেটে দেখতে পাবো। তারপরে তো আরো অনেক সুযোগ আছে সামনে, অনেকে যাওয়ার আরো সুযোগ রয়েছে। তো ইন্ডেক্স নিয়ে এতটুকুই বলবো যে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। ইন্ডেক্স ভালোভাবে আগাবে। ইন্ডেক্স আগানো মানে হচ্ছে স্টকের প্রাইস গুলো বাড়া, সবগুলো স্টকের প্রাইস বাড়া মানেই তো ইন্ডেক্স আগানো। তো এই জন্য এতটুকু বলা যাচ্ছে যে ইন্ডেক্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এবং আমার ধারণা যে আগামীতে রবিবার থেকে ইন্ডেক্স আমরা একটা পজিটিভ একটা চেঞ্জ দেখতে পাবো। তো এই ছিল ইন্ডেক্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। এখন আমি কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, বিশেষ করে একটি সেক্টর ওয়াইজ কয়েকটি স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি। তার মধ্যে একটি সেক্টর নিয়ে কথা বলি। প্রথমে যে সেক্টরটি আসবে সেটা হচ্ছে ব্যাংক সেক্টর নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ব্যাংক সেক্টরে বর্তমানে কারেকশনটা কিন্তু শেষ করে কিন্তু চেষ্টা করতেছে আপট্রেন্ডে যাওয়ার জন্য, এবং সেই আজকের যে ক্যান্ডেলটা এবং যে ভলিউমটা, এটা কিন্তু একটা পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে তার যে হাইটা ছিল এখানে 25/9/2025 সালে, এই হাইটে যাওয়ার পরে কিন্তু কারেকশন ফেজে চলে আসে, অর্থাৎ এই 14.9 এই পয়েন্টে যাওয়ার পর বা এই টাকায় যাওয়ার, এই ভ্যালুতে যাওয়ার পরে কিন্তু কারেকশন ফেজে চলে আসে। তারপরে কিন্তু আবার এটা কিন্তু আবার আপট্রেন্ড হয়ে উপরের দিকে যায়। তো সেম লেভেলে এসে কিন্তু আবার 14.90 পয়সা এখানে আসার পরে কিন্তু আবার কিন্তু টাচ করে কিন্তু উপরে ক্লোজ করতে পারে নাই, যদিও মুভিং এভারেজ উপরে ক্লোজ করেছে, বাট এটা কিন্তু ভাঙতে পারে নাই। তো সেই জন্য, এবং যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট করেছে, ক্যান্ডেল তো ভালো একটা ক্যান্ডেল, কারণ ক্যান্ডেল আসলে পজিশনগত কারণে ক্যান্ডেলের চেহারাটা চেঞ্জ হয়ে যায়। এই পজিশনে যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট করেছে, এটা কিন্তু ভালো একটা পজিশনই ক্যান্ডেলটা আসাতে। তো আশা করা যাচ্ছে যে এই ব্যাংক সেক্টরটা কিন্তু আগামী কিছুদিনের জন্য ভালো একটা মুভমেন্টে যেতে যাচ্ছে। তো যারা ব্যাংক সেক্টর নিয়ে ইনভেস্ট করতে চাচ্ছেন বা আছেন, ওনাদের জ্ঞাতার্থে মূলত আজকের এই ভিডিওটা করা। তো ব্যাংক সেক্টরে কয়েকটি স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে, যদি আপনারা বিনিয়োগ করতে চান দেখতে পারেন ওয়াচ লিস্টে রাখার জন্য। তো প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পূবালী ব্যাংক। তো পূবালী ব্যাংক অ্যানালিসিস করার পূর্বে আমরা যদি তার একটু ফান্ডামেন্টাল একটু চেক করে আসি। পূবালী ব্যাংক হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা একাটের একটি স্টক, যার বর্তমান প্রাইস 35 টাকা এবং 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 44 টাকা, লোয়েস্ট 24.9, এবং হিউজ শেয়ার, প্রায় 1.5 কোটি শেয়ার কিন্তু 150 কোটি শেয়ার কিন্তু এটা হোল্ড করে। আর তার ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 30% অলমোস্ট, 50% স্টক, 15% ক্যাশ দিচ্ছে। কোয়ার্টার 1 2026 সালে কিন্তু ভালো আসছে, পজিটিভ গত ইয়ার তুলনায়, বছরের তুলনায়, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কম আসছে, 2.69 নেগেটিভ। আর ডিরেক্টররা কিন্তু নতুন করে এখানে এই করতেছে, বাই করতেছেন, আর ইনস্টিটিউট এবং পাবলিক কিন্তু সেল করে দিচ্ছেন। আর অল ওভার তো আসলে বলার কিছুই নেই, সবই ঠিক। শর্ট টার্ম লোনটা কম, লং টার্ম লোন থাকে এটা ব্যাংকের এটা। তো এই ছিল হচ্ছে একটা ফান্ডামেন্টাল নিয়ে একটু ইন ব্রিফ কথা বলা। এখন আমরা সরাসরি চার্টে চলে আসি। চার্টে চলে আসার পূর্বে আমরা দেখব যে তার দুটো ইন্ডিকেটর আমি সবসময় আলোচনা করি, সেটা হচ্ছে যে আরএসআইটা কিন্তু যথেষ্ট একটা প্রোগ্রেসিভ ওয়েতে কিন্তু যাচ্ছে, এটা ভালো একটা ফর্মে আছে, এই লেভেলে কিন্তু বিনিয়োগ করা যায়। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম পার্টটা একটু ফোকাস করি, এটাও কিন্তু চমৎকার ভাবে কিন্তু এখন তার যে রিট্রেসমেন্টটা কিন্তু মানে কারেকশনটা কিন্তু শেষ করে কিন্তু এখন আপ ট্রেন্ডে হওয়ার জন্য প্ল্যান করতেছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে পূবালী ব্যাংক কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটা আপ ট্রেন্ডে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চার্টে আসি, চার্টে আসলে দেখবো যে তার যে বর্তমানে যে আজকে সর্বোচ্চ ভ্যালু ছিল 35, হ্যাঁ, এবং সে ক্লোজ করেছে, সরি, আজকে সর্বোচ্চ ভ্যালু ছিল তার হচ্ছে 35.4, 35 টাকা 40 পয়সা ছিল তার সর্বোচ্চ লেভেল, এবং সেই ক্ষেত্রে তার ক্লোজ করেছে যে স্টকটি 35 টাকায়, এবং ইতিপূর্বে গতকালকেও কিন্তু ওপেন করেছিল, ক্লোজ করেছিল কিন্তু নিচে, ক্লোজ করেছিল গতকাল হচ্ছে 34 টাকা 50 পয়সা। তার মানে এখানে কিন্তু একটা আজকে কিন্তু একটা পজিটিভ আসছে, 50 পয়সা পজিটিভিটি দেখতে পাচ্ছি আমরা। আর এই ক্ষেত্রে একটাই কথাই বলবো, এখানে কিন্তু সেলার যেমন ছিল, বায়ারও আছে। তো এই ক্ষেত্রে তার সম্ভাব্য আগামীতে যে তার রেজিস্ট্যান্স পয়েন্ট 38 টাকা 10 পয়সা, ইতিপূর্বে দেখা যাচ্ছে 38 টাকা 10 পয়সা যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু কারেকশন ফেজে আসে। তো এটা ছিল হচ্ছে জানুয়ারি মাসে। তো এখান থেকে কিন্তু আবার একটু কিছুদিন
কিছুদিন কিন্তু কারেকশন থাকার পরে কিন্তু আবার নতুন করে একটা পেজ নিয়ে উপরের দিকে মুভমেন্টে যায়। তো তেমনি আপাতত এই স্টকটির জন্য তার রেজিস্ট্যান্স হচ্ছে সামনে 38 টাকা 10 পয়সা, এছাড়া যেগুলো আছে এগুলো খুব একটা স্ট্রং কোনো রেজিস্ট্যান্স না। তো আমরা ধরে নেব 38 টাকা 10 পয়সা লেভেল পর্যন্ত এটার একটা, যদি এটাকে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু নতুন উচ্চতায় স্টকটি কিন্তু পৌঁছবে, সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। তো যারা মোবাইল ব্যাংক নিয়ে আছেন, আমার মনে হয় আপনারা এটা ওয়াচ লিস্ট রাখতে পারেন আপনাদের পরবর্তী বিনিয়োগের জন্য। তো নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে আমরা যদি একটু তার এটা দেখে নেই, ব্যাংক সেক্টর ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 41 টাকা 80 পয়সা এবং 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 49 টাকা আর লোয়েস্ট হচ্ছে 36 টাকা 10 পয়সা। আর এক্ষেত্রে ডিসেম্বর ক্লোজিং স্টক, তার শেয়ার হচ্ছে 101 কোটি 50 লাখ শেয়ার এবং তার ডিভিডেন্ড হিস্ট্রি তো ভালো, অলমোস্ট 30%, 5% স্টক, 25% ক্যাশ। কোয়ার্টার ওয়ান ইপিএসটা ভালো আসছে, আগের বছর 1.69 বেটার, আর মানি ফ্লো কিন্তু অনেকটাই কম, 34.35 কিন্তু কম আসছে। ডিভিডেন্ড ইল্ডও ভালো 5.98%। আর এখানে আমরা শেয়ার হোল্ডিংস এর ক্ষেত্রে ইনস্টিটিউট এবং ফরেন কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, ফরেনেরও। আর শর্ট টার্ম লোন নাই, এটা তো আমরা জানি, তো গুড শেয়ার, রিজার্ভও ভালো আছে। এখন আমরা দেখব যে চার্টে চার্টে আমরা ফোকাস করার পূর্বে আগে দুইটাই আমরা দেখে নিই। আরএসআইটা কিন্তু যথেষ্ট বুলিশ অবশ্যই মুভমেন্টে যাচ্ছে, 58 মুভমেন্টে আছে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু চমৎকার ভাবে কিন্তু ওভারকাম করে কিন্তু একটা বড় ভলিউমে কিন্তু আছে, গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটা। তার মানে দুইটা ইন্ডিকেটরে কিন্তু প্রকাশ করতেছে যে স্টকটা কিন্তু শীঘ্রই একটা বুলিশ অবস্থায় যাবে। তো আজকের ক্যান্ডেলটা কিন্তু তার প্রমাণ, যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু ভালো বডির একটা ক্যান্ডেল দিয়েছে এখানে। তার মানে স্টকটি কিন্তু সামনে একটা বড় ধরনের একটা আপট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিক রেজিস্ট্যান্স, এটা খুব বেশি হবে না, 43 টাকা 20 পয়সা। যে মুভমেন্টে স্টকটি যাচ্ছে পেস, এই ক্ষেত্রে 43 টাকা 20 পয়সা এটা খুব বড় ধরনের কোনো রেজিস্ট্যান্স হতে পারে না আমার ধারণা। এটাকে ওভারকাম করে চলে যাবে হচ্ছে কি 44 টাকা 44। 40 টাকা লেভেলে যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তী গন্তব্য 45 টাকা। এটা 45 টাকা ইতিপূর্বে দেখা যাচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা টাচ করে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেইনটেইন করে তারপর এটা ভাঙতে পারছিল এপ্রিল মাসে, কিন্তু এটা বেশি দূর যেতে পারে না, আবার কিন্তু কারেকশন ফেজে চলে আসছে। সেই জন্য এই 45 টাকা 10 পয়সা হচ্ছে আদতে আমরা বলবো যে এটা হচ্ছে তার সবচেয়ে কঠিন একটা রেজিস্ট্যান্স। যদি এটাকে ভাঙতে পারে 45 টাকা 10 পয়সা, তাহলে কিন্তু স্টকটি 48 টাকা লেভেলে যাবে এবং পরবর্তীতে কিন্তু নতুন উচ্চতায় আরো যেতে পারবে, আমরা দেখে নেব। তো সেই জন্য আমি বলবো যে পয়েন্টগুলো আপনারা একটু খেয়াল রাখতে পারেন। সম্ভাব্য রেজিস্ট্যান্স গুলো 43 টাকা এদিকে, আর হচ্ছে ওদিকে 44 একটা হালকা আছে, মূলত 45 টাকা 10 পয়সা, এটা হচ্ছে তার মূল রেজিস্ট্যান্স। এটাকে যতক্ষণ ভাঙতে না পারবে ততক্ষণ তো নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারবে না। সেই জন্য এই স্টকটির জন্য প্রাথমিক তার টার্গেট হবে 45 টাকা 10 পয়সা, এটাকে ওভারকাম করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করার জন্য। তো এই ছিল ডাচ বাংলা ব্যাংক নিয়ে আপনাদের ডিসকাশন করা, এবং নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেই স্টকটি হচ্ছে উত্তরা ব্যাংক। তো উত্তরা ব্যাংক ডিসকাশনের পূর্বে আমরা যদি তার দেখি যে আরএসআইটা কিন্তু যথেষ্ট ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু এখন কিন্তু চেষ্টা করতেছে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। তো এই আসলে এই যে এই বর্তমান যে কন্ডিশন, এইসব কন্ডিশনে বিনিয়োগ করলে কিন্তু বিশেষ করে যারা একটু লং টার্মের জন্য প্ল্যান করেন, একটু ধীর স্থির, তাদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো ভালো। আর বিশেষ করে যারা খুব বেশি সময় দিতে পারেন না, একটা সিকিউরড একটা ইনভেস্টমেন্ট চান, তার জন্য কিন্তু এই ধরনের ভ্যালুতে ইনভেস্ট করলে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারবেন লং রানে। তো এমএসসি হিস্টোগ্রাম বারে যদি ফোকাস করি, তাও কিন্তু চমৎকার ভাবে কিন্তু এটা ওভারকাম করার চেষ্টা করতেছে। হোপফুলি আগামী সপ্তাহের মধ্যে 1-2 দিনের মাঝে কিন্তু ওভারকাম করে নতুন একটা পেজ ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে আমরা যে চার্টে আসি, তো চার্টে ফোকাস করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আজকে যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, ভালো মোটামুটি ভালো ভলিউমে কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং একটা মারো বাজু, মানে কোনো রকম এখানে কিন্তু সেলার ছিল না, টোটালি কিন্তু বায়াররাই কিন্তু এটাকে উপরে নিয়ে আসছে। যথেষ্ট কারেকশন কেন আসছে এটা আমরা জানি, এটা তা এখন কিন্তু বাউন্স ব্যাক করার সময় চলে আসছে। কিছুটা সাইডওয়েজে ছিল, আর আজকে তো সিগন্যাল দিয়ে দিয়েছে যে অলরেডি সে কিন্তু একটা মুভমেন্টে যাচ্ছে। তো সেই জন্য তা এই স্টকটির জন্য সম্ভাব্য যে তার প্রাথমিক রেজিস্ট্যান্স 22 টাকা 20 পয়সা প্রিভিয়াসলি দেখাচ্ছে, যাওয়ার পরে কিন্তু স্টকটি একটু ডাউন ট্রেন্ড আসে। সেই জন্য তার এই 22 টাকা লেভেলটা হচ্ছে তার প্রাথমিক রেজিস্ট্যান্স, দেন এটাকে ওভারকাম করে চলে যাবে
22 টাকা 80 পয়সা, মূলত 22 টাকা 80 বা 23, এটি হচ্ছে কিন্তু তার আপাতত আমরা বলবো যে তার হার্ডেল একটা 22 টাকা 80 বা 23, এইটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি নতুন একটা উচ্চতা ক্রিয়েট করবে, সেটা হচ্ছে 23 টাকা 60 পয়সা। এখানে যাওয়ার পর একটু হয়তো কারেকশন আসবে, তারপর কিন্তু এইভাবে জিগজাগ হইতে কিন্তু স্টকটি 24 টাকা 80 পয়সা বা পরে আরো পরে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা অনেক নিচে কারেকশন ফেজে ছিল, এখন যদি আপনার এই লেভেলগুলোতে বা এই পয়েন্টগুলোতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু এই 21 টাকা আশপাশে যদি পান আগামীতে, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, এখান থেকে ভালো পার্সেন্টেজে পাবেন। হ্যাঁ, 15-20% পার্সেন্টেজে কিন্তু এখান থেকে আপনি একটা ইনভেস্ট করতে পারবেন, ভালো একটা প্রফিট টেক করা যাওয়ার সুযোগ আছে। তো উত্তরা ব্যাংক একটা ভালো ব্যাংক, আমরা উত্তরা ব্যাংক নিয়ে ডিসকাস করলাম। তো আজকে মূলত কথাই উদ্দেশ্য ছিল আপনাদের সাথে ডিসকাশন করার যে আসলে ব্যাংক সেক্টরটা নিয়ে, ব্যাংক সেক্টরের কয়েকটা সিলেক্টিভ স্টক আমি চেষ্টা করলাম আপনাদের সাথে ডিসকাশন করার জন্য। তো আশা করি আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে, এটাই ছিল আমার প্রয়াস। আর আগামীতে নিশ্চয়ই নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।